সাহেল ফারাবী আয়ান নামের এক শিক্ষার্থী রাত 2:45টার সময় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রোববার 27শে জুলাই দিবাগত রাত 2:45টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 36 জনে। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, রাত 2:45টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহেল ফারাবী আয়ান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরে 40% দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে রাখা হয়েছিল। এদিকে গতকাল রোববার 27শে জুলাই বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে ছাড়পত্র দিয়েছেন কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অপরজন উদ্ধারকর্মী। আইসিইউতে ভর্তি 4 জনের অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। রোববার 27শে জুলাই দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসিম উদ্দিন। এদিকে মাইলস্টোনের ঘটনা তদন্ত 9 সদস্যের কমিশন গঠন করা হয়েছে। আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে সরকারের একাধিক সূত্র নিশ্চিত করেছে। সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন ইসি ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে। এই সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহেই ইসির কাছে পৌঁছে যাবে বলে সূত্র জানিয়েছেন। রোববার সকালে রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সোমবারের মধ্যে সনদের খসড়া দলগুলোকে পাঠানো হবে। আলোচনার একটি দিন নির্ধারণ করে সেই সক্রিয় সম্পূর্ণ করা হবে। তবে বৈঠকের ঘোষণা অনুযায়ী সরকারের তরফে নির্বাচনের কোনো দৃশ্যমান পদক্ষেপ না থাকায় বিএনপি নেতাদের মধ্যে সহিংস তৈরি হয়। বিশেষ করে ইসিকে এখনও স্পষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় সন্দেহে অবিশ্বাস্য আরও বেড়ে যায়। এদিকে কিছু রাজনৈতিক দল স্থায়ী সরকারের নির্বাচন ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রস্তাবও তুলে ধরেছে, যা বিএনপি সন্দেহের চোখে দেখছে। রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে মিশ্র প্রক্রিয়া দেখা গেছে। জামাতে ইসলামী নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তারিখ নির্ধারণ করার আগে সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া জরুরি। তা না করে এখনই তারিখ ঘোষণা করা হলে সেটা হবে জুলাইয়ের চেতনাকে অপেক্ষা এবং এক ধরনের অপরিকল্পিতা। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, 4-5 দিনের মধ্যে যদি জুলাই সনদ চূড়ান্ত হয় তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আমাদের আপত্তি থাকবে না। বিভিন্ন দল মনে করছে জুলাই সনদ চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া যেন কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য সরকার নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সুনির্দিষ্টভাবে আশ্বস্ত করতে চাইছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে স্বল্প সময়ের জন্য ওয়াকআউট করে আবারও আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ সোমবার বেলা 11:30টার পর বৈঠক থেকে ওয়াকআউট করে দলটি। এর আগে বেলা 11টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়। এক পর্যায়ে সরকারি কমিশন দুদক ও মহাসচিব নিরীক্ষিত ও নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগ ইস্যুতে আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। আলোচনার জন্য কমিশনারের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের সূচনা বক্তব্য উপস্থাপনের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালেউদ্দিন আহমেদ জানান, তাদের দল এই আলোচনায় অংশ নেবে না। ওয়াকআউটের কারণ জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন,
আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান ও সংবিধিবদ্ধ একটি প্রতিষ্ঠানের যে নিয়োগ এটা নিয়ে কমিটি করা এবং সেটি সংবিধানের অন্তর্ভুক্ত করা, এটাই ভবিষ্যতের সরকার ও রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে ওয়াকআউটের কিছু সময় পর আবারও আলোচনায় অংশ নেন বিএনপি। এতে আবারও ফরেন সার্ভিস একাডেমিতে 20তম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হয়। এদিকে নতুন করে আলোচনা শুরুর কিছু সময় পরে ফরেন সার্ভিস একাডেমিতে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। পরে রুম থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যান রাজনৈতিক দলের নেতারা। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনার আশঙ্কা না থাকায় আবারও আলোচনা শুরু হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গত 19 জুলাই ঐতিহাসিক সমাবেশের আয়োজন করেছিল জামায়াতে ইসলামী। দলটির ইতিহাসে প্রথমবার এমন আয়োজন করে জামাত। সমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার বাস ভাড়া নেওয়ার পাশাপাশি রিজার্ভ করা হয় লঞ্চ, ট্রেন সহ বহু যানবাহন। ব্যানার ফেস্টুন সজ্জিত করা হয় পুরো ঢাকা। সমাবেশ ঘিরে চাউর হয়। এত বড় সমাবেশ ইতিপূর্বে শুধু সোহরাওয়ার্দী উদ্যানেই নয়, পুরো ঢাকায় কখনো কোনো দল আয়োজন করতে পারেনি। তাই সমাবেশে কত টাকা খরচ হয়েছে সেটা নিয়ে রাজনৈতিক মহলের বিস্তর আলোচনার খোরাক তৈরি হয়। অনেকেই প্রশ্ন তোলেন, এত বড় সমাবেশ করতে কত টাকা খরচ করেছিলেন জামায়াত? সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আবার খরচের পরিমাণ 100 থেকে 200 কোটি ছাড়িয়েছে বলেও দাবি করেছেন। সমাবেশে খরচের বিষয়টি নিজেই খোলাসা করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। গত শুক্রবার 25 জুলাই রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোকন সম্মেলন আয়োজন করেছিল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলাম। রোকন সম্মেলনে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এত বড় সমাবেশ হয়ে গেল, আমরা কি কোথাও চাঁদা তুলতে বলছি? কাউকে বলিনি। আমরা নিজেরাও কারোর কাছে চাঁদা চাইনি। এখনও কেউ বিশ্লেষণ করে 100 থেকে 200 কোটি টাকা আপনারা শুনবেন কেন্দ্রের কত টাকা খরচ হয়েছে। অবশ্যই রোকন হিসেবে আমাদের শোনার অধিকার রয়েছে। এই পরিমাণটা আমার ধারণা ছিল 3.5 কোটিতে আটকাতে পারবো। একটু এদিক সেদিক হবে, এটা 3.5 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে, এর বেশি নয়। আলহামদুলিল্লাহ, এখন যার যে বিশ্লেষণ করতে থাকুক, তাতে আমাদের আসে যায় না কিছুই। সম্মেলনে জামায়াতে আমির বলেন, 5ই আগস্টের পর বড় বড় ব্যবসায়ীরা আমাদের কাছে টাকার বস্তা নিয়ে আসছে, যারা এতদিন আমাদের নাম সহায় করতে পারত না। কেউ ওপেন প্লেসে গালিগালাজ করেছে, কেউ সরাসরি স্বৈরাচারকে সহযোগিতা করেছে, তারাও কেউ এসেছে। কিন্তু আমরা ওদিক ফিরে তাকাইনি ভাই। আমরা ওদিকে তাকালে আমাদের রুহানিয়াত ধ্বংস হয়ে যেত। তিনি বলেন, এখন 1 সপ্তাহে যা খরচ হয় তা আগে 2 মাসেও সংগঠন খরচ করতো না। অতীতে নির্বাচনের সময় আমাদের ঋণ হয়েছে, নির্বাচনের পর সেই ঋণ আমরা অনেক কষ্ট করে পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, এই যে মুমিনদের অন্তর আল্লাহ নরম, তরল ও মায়াবী ও দরদি করে দিয়েছেন। এখন কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের ঋণ নেই। এত বড় একটা সমাবেশ করার পরেও আমরা কি কোথাও চাঁদা তুলতে বলেছি? কাউকে বলিনি। আমরা নিজেরাও কারো কাছে চাঁদা চাইনি। তিনি বলেন, আমরা এই ঢাকার বড় সমাবেশ ঠিক করেছি 2টি কারণে। একটি হচ্ছে 5ই আগস্টের পর অনেক দল বড় বড় সভা সমাবেশ করেছে, আমরা অস্থিরতা দেখাইনি। জনগণের দেখার প্রয়োজন ছিল জামায়াতে ইসলামী
আগামীর জন্য কতটা প্রস্তুত, এই প্রস্তুতির মোট নমুনা এই সমাবেশ। তিনি বলেন, জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা সন্ত্রাস করেনি, করবেও না। জামায়াতের দল নিয়ন্ত্রণ করছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে। যারা দলেই নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক পরিস্থিতিও নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানের প্রশংসা করে কয়েকটি অজানা তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। আজ রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটা আনপপুলার তথ্য দেয় শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানান। পোস্টে সার্জিস আলম লিখেছেন, 2024 সালে 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত কিছু ব্যতিক্রমী বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচে গেছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদেরকে দেখতে, যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে। তিনি আরও লিখেছেন, সবচেয়ে সিনিয়র আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচে। পোস্টের শেষে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক লিখেছেন, আহত ও শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাপ্রধান।